দ্য রেভেনেন্ট শুরু হয় এক মৌলিক সত্য দিয়ে। মানুষের সবথেকে বড় শত্রু প্রকৃতি নয়, বরং নিজের ভেতরের ভয়, ক্রোধ আর বেঁচে থাকার ক্ষুধা। এটি শুধু প্রতিশোধের গল্প না, বরং বেঁচে থাকার সীমা কোথায় সেই প্রশ্নের নির্মম পরীক্ষা। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা আমাদের মূল চরিত্র হিউ গ্লাসকে দেখতে পাই। তবে তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই এবং জানতে পারি তার উপর দিয়ে এক নির্মম ঝড় বয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি সে ছিল পনি নামের একটি আদিবাসী গোষ্ঠীর সদস্য, কিন্তু হঠাৎ একটি গোষ্ঠী তাদের উপরে আক্রমণ করে। এই গোষ্ঠীর ব্যাপারে আমরা পরে জানতে পারবো। তবে তখন সেখানে গ্লাস এবং তার ছেলে সেখানে ছিল না, তারা কাজে বাইরে গিয়েছিল। তারা যখন ফিরে আসে দেখতে পায় সেই গোষ্ঠীর প্রায় সকলেই মারা গিয়েছে। সে সঙ্গে সঙ্গে তার ছেলে হককে নিয়ে তাদের টেন্টের কাছে চলে আসে, আর সে দেখতে পায় তার ওয়াইফ নির্মমভাবে আহত হয়েছে এবং সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আর গ্লাস যেহেতু আদিবাসী গোষ্ঠীতে বসবাস করত, তাই তার ব্যবহারও তাদের মতোই ছিল, কিন্তু তার চেহারা আদিবাসীদের মতো ছিল না। তবে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা 1823 সালের দৃশ্য দেখতে পাই, মানে বর্তমান দৃশ্য। দেখা যায় তারা বন্দুক হাতে একটি নদীর পাশ দিয়ে খুবই ধীরে ধীরে এগিয়ে চলছে, আর একটি হরিণ দেখা মাত্র গুলি চালিয়ে দেয়। অ্যাকচুয়ালি এই 1823 সালের এই জাতিটি ছিল শিকারী জাতি, আর এই অঞ্চলের নাম ছিল ডাকোটা। সে সময় এই অঞ্চলে প্রচুর পশু পাখি পাওয়া যেত, যেগুলো শিকার করে এবং তাদের চামড়া বিক্রি করে তারা মোটামুটি তাদের আয় রোজগার করত। যেহেতু এই অঞ্চলে শিকারের জন্য প্রচুর পশু পাখি পাওয়া যেত, তাই অনেক দূর থেকে একটি টিম এখানে শিকার করতে এসেছিল। এই টিম লিডারের নাম ছিল হেনরি। তবে যেহেতু এরা স্থানীয় নয়, তাই তারা স্বাভাবিকভাবেই এই অঞ্চল খুব একটা ভালোভাবে চেনে না। তাই তারা এখানে গ্লাসকে টাকার বিনিময়ে হায়ার করেছিল যে সে তাদেরকে এই অঞ্চল ঘুরিয়ে শিকার করাবে এবং শিকারের বিভিন্ন কাজে তাদেরকে সাহায্যও করবে, কারণ গ্লাস এই এলাকা সম্পর্কে খুবই ভালোভাবে জানে। আর এই দলের টিম লিডার হেনরির সঙ্গে গ্লাসের সম্পর্ক খুবই ভালো। যাই হোক, অন্যদিকে গ্লাস আর তার ছেলে শিকার করা হরিণটির চামড়া ছিঁড়ছিল, কারণ তাদের মূল ব্যবসা ছিল চামড়ার, মাংসের নয়। তারা মূল টিম থেকে বেশ কিছুটা দূরে ছিল। অন্যদিকে বাকিরাও তাদের শিকার করা সকল চামড়া এক জায়গায় জড়ো করছিল। তবে এরই মধ্যে এক ঝামেলার আভাস পাওয়া যায়। তাদের এক সঙ্গী আধা উলঙ্গ অবস্থায় তাদের সামনে আসে এবং লুটিয়ে পড়ে। বোঝা যায় তাকে কেউ বা কারা নির্মমভাবে মেরেছে এবং তারপরে ছেড়ে দিয়েছে, যাতে সে তাদেরকে এই গ্রুপটি চিনিয়ে দিতে পারে। আর সে এখানে আসা মাত্র লুটিয়ে পড়ে। তারা বুঝতে পারে যে খুব দ্রুতই বড় একটি যুদ্ধ হতে চলেছে। আর তখনই তারা দেখতে পায় আরি নামের সেই গোষ্ঠীকে, যারা এই লোককে মেরেছে। আর তারা হচ্ছে এখানকার মূল আদিবাসী। আর এখানে হেনরির যেই গ্রুপ বর্তমানে শিকার করছে, তারা মূলত আমেরিকান। আর এখন এই মূল আদিবাসী আরিরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলতে শুরু করে। তাদের হাতে বন্দুক পিস্তল না থাকলেও তাদের তীরধনুক ছিল। আর তার থেকে বড় কথা, তারা ছিল খুবই হিংস্র এবং সংখ্যায় ছিল অনেক বেশি, এবং এই এলাকাও খুবই ভালোভাবে চিনত। তারা এখন হঠাৎ এই আমেরিকানদের উপরে আক্রমণ করে এবং একে একে মেরে ফেলতে শুরু করে। আমেরিকানরাও গুলি করে বেশ কয়েকজন আদিবাসীকে মেরে ফেলে। তবে যেহেতু তারা সংখ্যায় বেশি, তাই এতে কোনো কাজ হয় না। আর আদিবাসীরা ঘোড়ায় করে তাদের উপরে আক্রমণ করে, যার ফলে তারা বেশ কিছুটা ব্যাকফুটে চলে যায়। ক্যাপ্টেন হেনরি বুঝতে পারছিল না সে কি করবে। তবে তখনই সেখানে গ্লাস চলে আসে, আর সে বলে, সবাই যে করে হোক আমাদের নৌকায় গিয়ে ওঠো, আমরা কোনোভাবেই এদেরকে পরাজিত করতে পারবো না। তখন তারা দৌড়ে কোনো রকমে তাদের নৌকায় উঠার চেষ্টা করে। অনেক কষ্টে কোনো ক্রমে গ্লাস, তার ছেলে হক, ক্যাপ্টেন হেনরি, ফিটস এবং ব্রেজার সহ বেশ কয়েকজন তাদের সেই নৌকায় উঠে পড়ে। তবে অনেকেই এখানে আরি গোষ্ঠীর তীরের আঘাতে মারা যায়। তারা এখন নৌকাটা ছেড়ে দেয়। তবে তারা শিকার করা সকল চামড়া না হলেও বেশ কিছু চামড়া তাদের সাথে নিয়ে নেয়, কারণ এগুলোই তাদের সঞ্চয় এবং এগুলোই জীবিকা। যাই হোক, আরিরা তাদের উপরে আক্রমণ করার দুটি বিশেষ কারণ ছিল। এক, আরির যে নেতা, কিছুদিন আগে তার মেয়ে কিডন্যাপ হয়েছে, আর তৎকালীন সময়ে এই আরিদের সঙ্গে আমেরিকার বেশ ঝামেলা চলছিল, যার ফলে আরিরা মনে করে তাদের মেয়েকে অবশ্যই এই আমেরিকান শিকারী গোষ্ঠী কিডন্যাপ করেছে। তাই তারা যে করেই হোক এদের সকলকে মারতে চায় এবং মেয়েকে উদ্ধার করতে চায়। যাই হোক, এখন তারা নৌকার মাধ্যমে আরিদের নাগালের বাইরে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে তারা মোটামুটি নিরাপদ স্থানে চলে আসে। তবে এই হামলার ফলে তাদের বেশিরভাগ মানুষই মারা গিয়েছিল। আর গ্লাস এখানে ক্যাপ্টেন হেনরিকে বলে, আরিরা খুব ভালো করেই জানে যে আমরা এই নৌকা নিয়ে এই নদীতে করে যাচ্ছি,
তার মানে কিছুক্ষণের মধ্যে অবশ্যই তারা নৌকা নিয়ে আমাদের উপরে হামলা করতে পারে। তাই আমাদেরকে অবশ্যই আমাদের নৌকা লুকিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে। তবে এই দলের মধ্যে দেখা যায় ফিটস নামের এক ব্যক্তিকে, যে গ্লাসকে মোটেও পছন্দ করে না। সে গ্লাসকে এবং ক্যাপ্টেনকে বলে, আমরা নদীর রাস্তা চিনি কিন্তু জঙ্গলের রাস্তা চিনি না, তো জঙ্গলে আমরা কিভাবে আমাদের গন্তব্য মানে আমাদের বেজে পৌঁছাবো যেখানে আমরা নিরাপদ। তবে গ্লাস তাকে স্পষ্ট বলে দেয়, এই নদীপথ দিয়ে গেলে কবরে পৌঁছাতে হবে, বেজে পৌঁছানো কোনো দিনও সম্ভব না। আর যেহেতু এখানকার ক্যাপ্টেন মানে হেনরি গ্লাসকে খুবই পছন্দ করত, তাই সে গ্লাসের কথা মেনে নেয়। আর গ্লাস যেহেতু এই সকল অঞ্চল চিনত, তাই সে খুব সহজেই তাদেরকে জঙ্গলের মধ্য দিয়ে তাদের বেজে পৌঁছে নিয়ে যেতে পারবে, যেখানে তারা মোটামুটি সেফ পজিশনে থাকবে। আর ফিটস, যে মূলত গ্লাসকে পছন্দ করে না, তার কারণ সে মনে করে গ্লাস হয়তো বা বিশ্বাসঘাতক গুপ্তচর, কারণ সে দেখতে আমেরিকানদের মতো। তাহলে সে কেন আদিবাসী গ্রুপদের সঙ্গে থাকত? শুধু তাই না, অনেকে বলে থাকে সে নাকি এক বিদেশি সেনাকে খুন করেছে। তো একজন আমেরিকান কিভাবে তাদের দল বা তাদের কাছাকাছি দলের লোককে হত্যা করে? তার এও ধারণা হয় যে সে তাদেরকে এই জঙ্গলের পথ দিয়ে আরি মানে শত্রু গ্রুপের হাতে তুলে দেবে এবং সকল চামড়া নিয়ে যাবে। আর তার থেকে বড় কথা, ক্যাপ্টেন তার থেকে গ্লাসকে বেশি পছন্দ করে, যে ভিন্ন একটি গোষ্ঠীর মানুষ। যাই হোক, ক্যাপ্টেন এখানে আবারও গ্লাসের কথা শোনে এবং নৌকাটি থামায়। তারা সকল চামড়া নিয়ে নেয় এবং সেখান থেকে পায়ে হেঁটে আগাতে থাকে। তবে কিছু দূর আগানোর পরে গ্লাস বলে, আমাদের পথ অনেক দীর্ঘ, বেশ কয়েকদিন সময় লাগবে, তাই আমরা এই চামড়া বয়ে নিয়ে যেতে পারবো না, এতে আমরা ক্লান্ত হয়ে পড়ব। তাই আমরা এই সকল চামড়া বরফের মধ্যে কোথাও লুকিয়ে রাখব, এতে আমরা খুব সহজেই আমাদের বেজে পৌঁছাতে পারবো। এরপরে সেখান থেকে লোক নিয়ে এসে এই চামড়াগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যাবে। আর এই পরিকল্পনা অনুযায়ী এখন তারা চামড়াগুলো লুকিয়ে সেখান থেকে আগাতে থাকে। তবে পরিবেশের অবস্থা ছিল খুবই খারাপ। তুষার বৃষ্টির কারণে এক্কেবারে তারা নাজেহাল হয়ে পড়ে। তারা কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে যায়। গ্লাস এখন সবাইকে এক জায়গায় অপেক্ষা করতে বলে আর জানায় সে গিয়ে আশেপাশের পরিস্থিতিটা বুঝে আসবে, কারণ সেই তাদের গাইডার, তারই দায়িত্ব নিরাপদে তাদেরকে তাদের বেজে পৌঁছে দেয়া। যাই হোক, গ্লাস এখানে একাই তার বন্দুক নিয়ে আশপাশ দেখার জন্য বের হয়ে পড়ে। তবে এরই মধ্যে হয় সব থেকে বড় বিপদ। যেহেতু সে রাস্তা খোঁজা নিয়ে ব্যস্ত ছিল, তাই পাতার আড়াল থেকে এক বড় ভাল্লুক এসে হঠাৎ তার উপরে আক্রমণ করে। এই হঠাৎ আক্রমণে সে একদম চমকে যায়। আর ভাল্লুকের সামনে সে ছিল একদম অসহায়। ভাল্লুক তার ধারালো নখ তার বুকে, পিঠে, এমনকি গলায় পর্যন্ত বসিয়ে দেয়। গলার এই ক্ষতটাই ছিল সব থেকে মারাত্মক। গলগল করে তার রক্ত বের হয়ে আসে। আর এই অবস্থায় বন্দুক দিয়ে গুলি করাও ছিল একদম অসম্ভব। তবে ভাল্লুক ধাপে ধাপে আক্রমণ করে। এক পর্যায়ে ভাল্লুক কিছুটা ক্ষান্ত হয় এবং তাকে কিছুটা রেস্ট দেয়। তবে গ্লাস জানে এটিই তার শেষ সুযোগ। ভাল্লুক কিছুক্ষণ পরেই তাকে আক্রমণ করে মেরে ফেলবে। এই সুযোগে সে তার বন্দুক তোলে এবং ভাল্লুকটিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু এই আহত অবস্থায় সে মাথায় টার্গেট করতে ব্যর্থ হয়। গুলি লাগে তার গায়ে। আর ভাল্লুক বা এ ধরনের হিংস্র প্রাণীকে শুধুমাত্র মাথা অথবা হার্ট, এই দুই জায়গাতে গুলি করলেই এদেরকে সঙ্গে সঙ্গে মারা যায়। যাই হোক, ভাল্লুকেতে আহত হয়ে আরও রেগে যায় এবং তার উপরে আবারও আক্রমণ করে। তবে গ্লাসও বাঁচার জন্য মরিয়া হয়ে পড়ে। সে তার চাকু বের করে এবং একে একে সেই ভাল্লুকের হাটের দিকে বসিয়ে দেয়। আর এই ধস্তাধস্তিতে তারা এক পর্যায়ে পাহাড়ের কোনায় চলে আসে আর উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়। আর যেহেতু গ্লাস ভাল্লুকের হাটে চাকু বিধিয়ে দিয়েছিল, তাই ভাল্লুকটি এখানে মারা যায়। তবে দেখা যায় এত কিছুর পরেও গ্লাস জীবিত রয়েছে। তবে এই জীবিত থাকা তার জন্য সৌভাগ্য নাকি অভিশাপ, তা আপনারাই ডিসাইড করবেন। যাই হোক, যেহেতু সে গুলি করেছিল, তাই গুলির শব্দে তার সঙ্গী সাথীরা সেখানে চলে আসে। গ্লাস এখানে কথাও বলতে পারছিল না, যেহেতু সে তার গলায় আঘাত পেয়েছিল। যাই হোক, তার টিমমেট এখানে তাকে মোটামুটি প্রাথমিক চিকিৎসা দেয়, এমনকি কাটা স্থানগুলো সেলাইও করে দেয়। তবে তার সঙ্গী সাথীরা বুঝতে পারছিল গ্লাস হয়তো বা শেষ পর্যন্ত বাঁচবে না। আর ক্যাপ্টেন হেনরি যেহেতু ভালো মানুষ ছিল, তাই সে একজন মরণাপন্ন ব্যক্তিকে এভাবে রেখেও যেতে পারে না। তার থেকে বড় কথা, এখান থেকে বের হওয়ার পথ একমাত্র গ্লাসই জানে। তাই তারা এখানে একটি স্ট্রেচারের মতো বানিয়ে ফেলে এবং গ্লাসকে সেটিতে করে নিয়ে যেতে থাকে। গ্লাসও এখানে বেঁচে থাকার হাল ছেড়ে দিয়েছিল। তবে এরই মধ্যে তার ছেলে হক চলে আসে এবং তাকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করে। সে তাকে মনে করিয়ে দেয়, সেই তাকে বলেছিল একটি গাছের শিকড় যতদিন বেঁচে থাকে ততদিন সেই গাছটিরও বেঁচে থাকার আশা থাকে। আর এরই মধ্যে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই,
তখন হক ছোট ছিল এবং তাদের গোষ্ঠী পনির উপরে আক্রমণ করা হয়েছিল। তাদের যখন গোষ্ঠীর সকলে মারা যায়, এমনকি হকের মাও মারা যায়, তখন তার বাবা তাকে আত্মবিশ্বাস দেওয়ার জন্য এটিই বলেছিল। যাই হোক, গ্লাস এখানে খুবই ভালো একটি কাজ করে। সে যেহেতু জানতো সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তাই সে তাদেরকে বলে দেয় যে কোন পথ দিয়ে তারা তাদের বেজে ফিরতে পারবে, যাতে সে মারা গেলেও তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। আর এরই মধ্য দিয়ে তারা আগাতে আগাতে উঁচু একটি পাহাড়ের সামনে চলে আসে। তাদেরকে এই পাহাড় টপকে যেতে হবে। কিন্তু এখানে মূল প্রবলেম হয়, গ্লাসকে নিয়ে স্ট্রেচারে করে মোটেও এই পাহাড় অতিক্রম করা সম্ভব নয়। আর তখনই ফিটস বলে ওঠে। ফিটস মানে সে যে মোটেও গ্লাসকে পছন্দ করত না। সে এখন ক্যাপ্টেনকে বলে, তাহলে আমরা এক কাজ করি, যেহেতু গ্লাস এমনিতেও বাঁচবে না, তাই আমরা তাকে গুলি করে মেরে ফেলি। এতে তারও কষ্ট কম হবে এবং আমরা সহজে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো। কিন্তু ক্যাপ্টেন হেনরি স্পষ্টভাবে বলে দেয় এটি কোনোভাবেই সম্ভব না, কারণ সে আমাদেরকে সাহায্য করেছে। তবে ক্যাপ্টেন হেনরিও বুঝতে পারছিল না সে কি করবে, কারণ এই স্ট্রেচার নিয়ে কোনোভাবেই পাহাড়ের উপরে ওঠা সম্ভব না, আর তার জন্য তারা এখানে বসেও থাকতে পারবে না। তাই শেষ পর্যন্ত সে বলে, আমরা গ্লাসকে এখানে রেখেই রওনা দেব, তবে এর দেখাশোনা করার জন্য 2 জন ব্যক্তি এখানে থাকবে, আর যারা থাকবে তারা প্রত্যেকে 100 করে ডলার পাবে, আর আমরা বাকিরা আমাদের বেজে ফিরে গিয়ে সেখান থেকে সাহায্য নিয়ে আসব। আর এই কথা শোনা মাত্র ফ্রিটস, যে এতক্ষণ পর্যন্ত গ্লাসকে সব থেকে বেশি ঘৃণা করত, সেই তার সঙ্গে থাকতে রাজি হয়ে যায়। আর এখানে আরও একজন রাজি হয়, তার নাম ব্রিজার, আর স্বাভাবিকভাবেই তার সঙ্গে তার ছেলে হকও থাকবে। এখন বাকিরা সেই পাহাড় অতিক্রম করে অন্য পাশে চলে যায়, আর এখানে 4 জন বাকিদের সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। এখানে ছিল গ্লাস, তার ছেলে হক, এবং বাকি 2 জন হল ব্রিজার এবং গ্লাসকে যে সব থেকে বেশি ঘৃণা করত ফ্রিটস। তবে এখানে এক ঘটনা ঘটে। আমরা বুঝতে পারি ফ্রিটসের মনের মধ্যে কোনো খারাপ একটি প্ল্যান রয়েছে। বাকিরা যখন পানি আনতে যায়, তখন ফ্রিটস একটি কবর খুঁড়তে শুরু করে। এরপর সে গ্লাসকে বলে, দেখো, তোমাকে একসময় না একসময় মরতেই হবে, তার থেকে বরঞ্চ আমি তোমাকে সাহায্য করি, তোমার মৃত্যুকে সহজ করে দেই। তবে তোমার অনুমতি না নিয়ে আমি তোমাকে মারব না। তুমি যদি মরতে চাও চোখের পলক ফেলবে, আর যদি না মরতে চাও তাহলে কখনো চোখের পলক ফেলবে না। আর আমরা আগেই দেখেছি গলার ক্ষতের কারণে গ্লাস কথা বলতে পারতো না। আর তার থেকেও বড় কথা, একজন মানুষ তো কখনো একটানা চোখ খোলা রেখে থাকতে পারে না। তারপরেও গ্লাস অনেকক্ষণ চোখ খুলে রাখার চেষ্টা করে, কিন্তু বাধ্য হয়ে তাকে এক পর্যায়ে চোখের পলক ফেলতেই হয়। আর তখনই ফ্রিটস একটি কাপড় তার মুখের মধ্যে দিয়ে তাকে দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে তার ছেলে হক সেখানে চলে আসে। এখন হক ফ্রিটসকে আটকায় আর বলে সে ফিরে গিয়ে তাদের লিডারকে সবকিছু খুলে বলবে, আর সে যদি একবার এই কথা বলে তাহলে ফ্রিটসের মৃত্যু নিশ্চিত। আর এই নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক হয়। ব্রিজার তখনও সেখানে ছিল না, আর এই সুযোগে ফ্রিটস এখন হককে তার বাবার সামনে মেরে ফেলে। সে চাকু দিয়ে হককে বেশ কয়েকটি স্ট্যাব করে এবং এক পর্যায়ে তাকে টানতে টানতে বেশ কিছু দূর নিয়ে গিয়ে ফেলে দেয়। আর এরই মধ্যে সেখানে ব্রিজার ফিরে আসে, আর ব্রিজার এসেই জানতে চায় যে হক কোথায়। আর এরই মধ্যে ফ্রিটস একটি প্ল্যান করে ফেলে। সে বলে, এক্ষুনি দ্রুত এখান থেকে চলো, আমি পাহাড়ের উপর থেকে শত্রু দলকে আমাদের দিকে আসতে দেখেছি, আর নিশ্চয়ই তারাই হককে ধরে ফেলেছে, অথবা হক আমাদেরকে এখানে রেখে দিয়ে পালিয়ে গিয়েছে। এখন শত্রুপক্ষ আসছে শুনে ব্রিজার প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বলে, আমরা কিভাবে পালাবো, আর আমাদের সঙ্গে তো গ্লাস রয়েছে, গ্লাসের কি হবে? তখন ফ্রিটস বলে, যে প্রায় মৃত তাকে নিয়ে চিন্তা করে লাভ নেই, আমার সঙ্গে হাত দাও, চলো আমরা একে গর্তের মধ্যে পুঁতে রাখি। আর ব্রিজার ছিল বয়সও কম এবং তার এত বুদ্ধিশুদ্ধি ছিল না। সে এখন তার সকল কথা বিশ্বাস করে এবং শেষ পর্যন্ত গ্লাসকে সেই অবস্থায় টানতে টানতে সেই কবরের মধ্যে নিয়ে যায়। আর তারপর জ্যান্ত তার উপরে বেশ কিছু বরফ ছিটিয়ে দিয়ে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা সেদিকে রওনা দেয় যেদিকে তাদের বেস ছিল। ব্রিজ এও জিজ্ঞেস করে হকের কি হবে। সে বলে, নিশ্চয়ই সে ধরা পড়েছে, আর ধরা না পড়লেও কোথাও লুকিয়েছে, তাই তার চিন্তা করে আমাদের আপাতত লাভ নেই। তবে ফ্রিটস তাকে বারবার বলে বুঝিয়ে দেয় সে যাতে কোনোভাবেই তাদের ক্যাপ্টেনকে না বলে যে তারা গ্লাসকে জ্যান্ত পুঁতে রেখে দিয়ে এসেছে। তারা ক্যাপ্টেনকে গিয়ে বলবে শত্রুপক্ষ আক্রমণ করে এবং তারা কোনো ক্রমে তাদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা গ্লাসকে দেখতে পাই যে কিছুক্ষণ আগে নড়াচড়াও করতে পারছিল না, কিন্তু এখন সে ঠিক করে ফেলে সে তার সন্তানের হত্যার প্রতিশোধ নেবে। তাই সে কোনো ক্রমে সেই কবর থেকে টেনে হিচড়ে বের হয়ে আসে। সে সম্পূর্ণ হাতের পর ভর করে তার সন্তানের ডেড বডির কাছে চলে আসে এবং প্রতিজ্ঞা করে সে যে করেই হোক বেঁচে থাকবে,
এবং তার সন্তানকে যে হত্যা করেছে ফ্রিটজ তার উপরে প্রতিশোধ নেবে। অন্যদিকে আমরা ফ্রিটজ এবং ব্রেজারকে দেখতে পাই। ব্রেজারের কিছু একটা সন্দেহ হয়, কারণ সে এখনো দেখতে পারছিল না যে রি তাদেরকে তাড়া করেছে। সে বলে, তুমি কি আমাকে সবকিছু সত্য বলছো? ফ্রিটজও বুঝতে পারে তার কাছ থেকে সত্য লুকালে বিপদ হতে পারে, তাই সে এখন তাকে সব সত্য বলে দেয়। তবে এও বলে দেয় সে যদি তার কথা মোতাবেক না চলে তাহলে সে এখন তাকে খুন করে ফেলবে। সে যা যা বলেছে ঠিক একই কথা তাকে ক্যাপ্টেনকে গিয়ে বলতে হবে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয়, আর অন্যদিকে আমরা রি গ্রুপকে দেখতে পাই। দেখা যায় তাদের এলাকা থেকে বেশ দূরে ফরাসিদের একটি শিকারী দল সেখানে ক্যাম্প করেছে, কিন্তু রি গ্রুপ এসে তাদেরকে হত্যা করে না, কারণ তারা জানতো তাদের মেয়েকে কিডন্যাপ করেছে আমেরিকানরা। এই ফরাসিরা তাদের মেয়েকে কিডন্যাপ করেনি, তাই তারা এখন আমেরিকানদের কাছ থেকে যেসব চামড়া এবং জিনিসপত্র লুট করেছিল তা নিয়ে এসে ফরাসিদের দেয় এবং তাদের কাছে এটি সেল করে এর বিনিময়ে কিছু ঘোড়া নেয়। আর তারপরে তারা সকল সূত্র অনুসন্ধান করে ঠিক সেই পাহাড়ের নিচে চলে আসে যেখানে গ্লাসকে রেখে যাওয়া হয়েছিল। তারা এসে চারিপাশে দেখে এবং তখনই গ্লাসের ছেলে হকের মৃতদেহ দেখতে পায়। অন্যদিকে আমরা গ্লাসকে দেখতে পাই। সে দাঁড়িয়ে হাঁটতে পারছিল না, তাই সে ক্রল করে এগিয়ে যাচ্ছিল, যার ফলে তার শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বের হতে থাকে। সে এক পর্যায়ে একটি জায়গায় চলে আসে এবং সেখান থেকে বেশ কিছু ভেষজ ঔষধ জোগাড় করে। আর তার কাছে যেহেতু গান পাউডার ছিল, তাই সে সেই গান পাউডারগুলো তার শরীরের সেসব জায়গায় লাগায় যেখান থেকে রক্ত বের হচ্ছিল। এরপর সে সেই ভেষজ ঔষধগুলোতে আগুন লাগায় এবং সেটি সেই গান পাউডারের উপরে দিয়ে দেয়। আর গান পাউডারের আগুন 2 থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, তাই এই প্রচণ্ড তাপে যেসব অংশ দিয়ে রক্ত বের হচ্ছিল সেগুলো পুড়ে যায় এবং তার রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায়। যদিও তার এতে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু এছাড়া তার আপাতত কিছুই করার ছিল না। আর এরপরে গ্লাস একটি ডালের সাহায্যে মোটামুটি উঠে দাঁড়ায় এবং কোনো রকমে আগাতে থাকে। এ সময় তার কাছে খাবার বলতে কিছুই ছিল না। সে ক্ষিধার তাগিদে সামনে পচা পাখি এবং মাংস যা পায় তাই খেতে থাকে। তার সংকল্প একটি, তাকে যে করেই হোক জীবিত থাকতে হবে এবং তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে হবে। তবে এরই মধ্যে সে আগাতে আগাতে একটি খরস্রোতা নদীর সামনে চলে আসে। তবে প্রবলেম হয়, এরই মধ্যে রিয়ের দলও সেখানে চলে আসে। তার এই অবস্থায় সাঁতার কাটার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু জীবন বাঁচাতে বাধ্য হয়ে তাকে সেই খরস্রোতা নদীতেই নামতে হয়। এদিকে রিরাও তাকে দেখে ফেলে এবং তাকে মারার চেষ্টা করে। শেষ পর্যন্ত গ্লাস সেই স্রোতে গা ভাসিয়ে দেয় এবং অনেক উঁচু থেকে নিচে পড়ে। স্বাভাবিক মানুষ এত কিছুর মধ্য দিয়ে বাঁচতে পারে না, কিন্তু হয়তোবা তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে হবে এই আশায় সে কোনো ক্রমে এবারও প্রাণে বেঁচে যায়। এখন সে মোটামুটি হৃদয়ের নাগালের বাইরে ছিল, কিন্তু এত উঁচু থেকে পড়ার কারণে তার কাটা অংশগুলো দিয়ে আবারও রক্ত বের হতে শুরু করে। শুধু তাই না, এই ঠান্ডার কারণে তার অবস্থাও আরও খারাপ হতে থাকে। তবে সে যেহেতু গাইডার, তাই সে অনেক কিছুই জানে যা সাধারণ মানুষ জানে না। সে সবার প্রথমে তার ড্রেস খুলে মোটামুটি আগুন জ্বালিয়ে ফেলে এবং মোটামুটি নিজেকে গরম করে। এর ফলে এক পর্যায়ে তার রক্ত চলাচল স্বাভাবিক হয়। তবে বাঁচার জন্য চাই খাদ্য, তাই সে নদীতে বেশ কিছু পাথর দিয়ে একটি ফাঁদের মতো তৈরি করে, আর এই ফাঁদে ধরা পড়ে মাছ। সে এতটাই ক্ষুধার্ত ছিল যে সে কাঁচামাছি খেয়ে ফেলে এবং সেখানেই টানটান হয়ে শুয়ে পড়ে। তবে এরই মধ্যে আশার একটি আলো জ্বলে ওঠে। রাত্রে সে দূরে কোথাও আগুন দেখতে পায়। সে কোনো ক্রমে সেই আগুন পর্যন্ত পৌঁছায় আর গিয়ে দেখতে পায় একজন মাত্র মানুষ একটি বুনো ষাঁড়কে শিকার করে তার মাংস খাচ্ছে। সে তার দিকে এগিয়ে যায়, কিন্তু সে গ্লাসকে দেখা মাত্র মনে করে শত্রু এবং তাকে মারতে যায়। কিন্তু গ্লাস কোনো ক্রমে তাকে বোঝায় যে সে তার শত্রু নয়। আর যখন সেই ব্যক্তি বুঝতে পারে যে এই ব্যক্তির কাছ থেকে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, তখন সে গ্লাসকে বেশ কিছু মাংস খেতে দেয়। তবে পরদিন সকালে সেই ব্যক্তি এখন গ্লাসকে পরীক্ষা করে এবং বুঝতে পারে যে গ্লাসের অবস্থা খুবই খারাপ। সে যে না মরে বেঁচে রয়েছে এই অনেক বেশি। সে তখন গ্লাসকে জিজ্ঞেস করে কি হয়েছে। গ্লাস মোটামুটি এখন ভাঙা গলায় সকল কিছু খুলে বলে। আর এখানে জানা যায় এই ব্যক্তি হচ্ছে সেই পনি গ্রুপেরই একজন আদিবাসী। তার মানে তারা একই গোষ্ঠীর সদস্য। আর এই ব্যক্তির নাম হিকুক। যেই আক্রমণে গ্লাসের ওয়াইফ মারা গিয়েছিল, সেই আক্রমণে এই হিকুকেরও সকল পরিবারের সদস্য মারা যায়। যাই হোক, একই গোত্রের হওয়ায় সে এখন গ্লাসকে সাহায্য করে। সে তাকে অনেক দূরে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং সেখানে তার মোটামুটি ট্রিটমেন্ট করে। আর এতদিন পরে গ্লাস মোটামুটি সুস্থ হয়ে ওঠে এবং বিপদসীমা থেকে বের হয়ে আসে। বোঝা যায় এভাবে চললে সে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। কিন্তু এরই মধ্যে সে যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় হিকুক নেই। সে হিকুকের জন্য অপেক্ষা করে, কিন্তু সে না আসলে এক পর্যায়ে সে তার অনুসন্ধানে বের হয়।
সে কিছু দূর গিয়ে দেখতে পায় যে কেউ বা কারা হিকুককে মেরে ঝুলিয়ে রেখেছে। এটি দেখে সে প্রচণ্ড রেগে যায়, তবে এও বুঝতে পারে তাকে যারা মেরেছে তারা আশেপাশেই কোথাও রয়েছে। সে আবারও খুব ধীরে ধীরে আগাতে থাকে এবং কিছু দূরে সেই ফরাসি গোষ্ঠীদেরকে দেখতে পায় আর বুঝতে পারে এরাই হিকুককে মেরেছে। গ্লাস এখানে ঠিক করে ফেলে হিকুক তার জীবন বাঁচিয়েছিল, তাই সে যে করেই হোক হিকুককে যে মেরেছে তার বদলা নিয়েই ছাড়বে। আর এই ফরাসিরা এখানে আলোচনা করছিল যে রিয়ের দলরা তাদের কাছ থেকে ঘোড়া নিয়ে গিয়েছে আর এর বদলা তারাও নিয়ে ছাড়বে, তারা হৃদের একে একে দেখে নেবে। আর তখনই আমরা দেখতে পাই যে তাদের কাছে একটি মেয়ে বন্দী অবস্থায় রয়েছে আর এই ফরাসি দলের লিডার সেই মেয়েকে রেপ করছিল। তবে এরই মধ্যে সেখানে গ্লাস চলে আসে এবং পেছন থেকে তার উপরে আক্রমণ করে। সে একে একে বেশ কয়েকজনকে মেরে ফেলে এবং সেই বন্দী মেয়ের হাতে একটি চাকু দিয়ে দেয়। আর সেই মেয়ে এখানে সেই চাকুর সাহায্যে ফরাসি দলের লিডারের যৌনাঙ্গ কেটে ফেলে। আর এই আতর্কিত আক্রমণে ফরাসি দলের লোকেরা এখন ভয় পেয়ে যায় আর তারা যে যেদিকে পারে সেদিকে পালাতে শুরু করে। অন্যদিকে আমরা আমেরিকান টিম লিডার হেনরিকে দেখতে পাই। দেখা যায় সে আর তার দলবল গ্লাসের বলা কথা অনুযায়ী তাদের কেল্লা মানে তাদের বেজে ফিরে এসেছে। শুধুমাত্র তাই না, কিছুক্ষণের মধ্যেই সেখানে ফ্রিটজ আর ব্রিজারও চলে আসে। এ দেখে হেনরি অবাক হয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞেস করে তারা কেন চলে এসেছে। আর তখন ফ্রিটজ একের পর এক তার বানানো মিথ্যা কথা বলতে থাকে, যার মূল কথা দ্বারাই শত্রুপক্ষ আক্রমণ করেছিল, যার ফলে গ্লাস মারা গিয়েছে এবং তার ছেলে নিখোঁজ আর তারা দুইজন কোনো ক্রমে পালিয়ে চলে এসেছে। যাই হোক, এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই গ্লাস রেস্ট নিচ্ছে। তবে এরই মধ্যে সেখানে রিয়ের দল চলে আসে এবং তাকে তাড়া করে। সে দ্রুত ঘোড়ায় উঠে পড়ে এবং সেখান থেকে পালাতে থাকে। তবে হৃদের একটি তীর এসে সেই ঘোড়ায় লাগে, যার ফলে সেই ঘোড়া পাহাড়ের ঢাল থেকে নিচে পড়ে যায়। তবে ভাগ্য এবারও গ্লাসের পক্ষে ছিল, তার ঘোড়া মারা গেলেও সে বেঁচে থাকে। কিন্তু এখানে সবথেকে বড় প্রবলেম ছিল নিচের এই জায়গাটাতে বাতাস ছিল খুবই বেশি এবং ছিল প্রচণ্ড ঠান্ডা। এক পর্যায়ে তার ঠান্ডাতেই মারা যাওয়ার উপক্রম হয়। এক পর্যায়ে সে নিজের জীবন বাঁচানোর তাগিদে সেই মৃত ঘোড়াটিকে চিরে ফেলে এবং তার সকল নাড়িভুড়ি বের করে তার মধ্যে ঢুকে যায় যাতে কিছুটা গরম থাকতে পারে। তবে দৃশ্য আবারও চেঞ্জ হয় এবং আমরা সেই আমেরিকান বেস দেখতে পাই। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ফরাসিদের একজন ব্যক্তি চলে আসে, যার উপরে গতকাল রাতে গ্লাস হামলা করেছিল। সে এখন আমেরিকান লিডারকে বলে আমাকে হেল্প করুন, গতকাল রাতে কেউ একজন আমাদের উপরে আক্রমণ করেছে এবং একে একে সকলকে মেরে ফেলেছে। কিছু মানুষ আমরা পালিয়েছিলাম, কিন্তু বন্য প্রাণী এবং খারাপ পরিবেশের কারণে সবাই মারা গিয়েছে, শুধুমাত্র একাই আমি জীবিত রয়েছি। তবে তখনই তার হাতে হেনরি একটি পানির বোতল দেখতে পায়। সে জিজ্ঞেস করে কি ব্যাপার, এটি তুমি কোথায় পেলে? এটি তো গ্লাসের ছিল। ফরাসি ব্যক্তি জানায় এটি আমি জানি না, আমি আসার সময় এটি পেয়েছি। এখন হেনরি সঙ্গে সঙ্গে ফ্রিটজের দিকে তাকায় এবং বলে এ কিভাবে গ্লাসের ক্যান পেল। তখন সে কোনো ক্রমে ধামাচাপা দেয় যে গ্লাস তো মারা গিয়েছে, নিশ্চয়ই এই ক্যান গ্লাসের ছেলে হক ব্যবহার করত, আর আমরা তো হককে মরতে দেখিনি, নিশ্চয়ই সে পালিয়ে গিয়েছিল। ক্যাপ্টেন হেনরি বলে সে যদি পালাতে পারে তার মানে বোঝা যাচ্ছে সে এখন পর্যন্ত বেঁচে রয়েছে এবং আশেপাশেই কোথাও রয়েছে। হেনরি এখন সঙ্গে সঙ্গে তার দলবল নিয়ে হককে উদ্ধারের জন্য রওনা দেয়, কিন্তু ফ্রিটজ বলে সে অত্যন্ত ক্লান্ত, সে মাত্র এসেছে, সে এই বেজেই বিশ্রাম করবে। তাই হেনরি অন্যদিকে তার দলবল নিয়ে বের হয়ে পড়ে। তারা কিছুক্ষণের মধ্যে ইয়েলোস্টোন নদীর কাছাকাছি চলে আসে, যেখান থেকে ক্যান কুড়িয়ে পাওয়ার কথা ফরাসিরা বলেছিল। আর সেখানে আসা মাত্র শেষ পর্যন্ত তারা একজন ব্যক্তিকে দেখতে পায়। তারা বুঝতে পারে এই হক, কিন্তু হেনরি যখন আরও কাছে যায় তখন সে স্পষ্ট দেখতে পায় এ হক না, এ হচ্ছে গ্লাস, যাকে ফ্রিটজ মৃত বলেছিল। এখন হেনরির কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সে এখন দ্রুত গ্লাসকে তাদের বেঁধে নিয়ে আসে। তবে আসামাত্র দেখতে পায় ফ্রিটজ সেখান থেকে পালিয়েছে এবং যাওয়ার আগে তাদের সিন্দুক থেকে টাকা পয়সা সব নিয়ে গিয়েছে। হেনরি এখন সবার প্রথমে ব্রিজারকে ধরে, কারণ সে ফ্রিটজের সঙ্গে ছিল। তবে ব্রিজার ক্যাপ্টেনকে বলে যে ফ্রিটজ তাকেও মিথ্যা কথা বলেছিল, সে শুরুতে কিছুই জানতো না, তাই তার কোনো দোষ নেই, যার ফলে হেনরি তাকে ছেড়ে দেয়। আর হেনরি এখন গ্লাসকে নিয়ে ফ্রিটজকে ধরার জন্য রওনা দেয়। তারা ফ্রিটজকে ধরার জন্য আগাতে থাকে। তবে এরই মধ্যে সন্ধ্যা হয়ে যায় এবং তারা এক জায়গায় ক্যাম্প করে। আর এরই মধ্যে হেনরি এখন গ্লাসকে জিজ্ঞেস করে তুমি নাকি একবার সাদা চামড়ার কাউকে মেরেছিলে, এটি কি সঠিক? গ্লাস তখন সবকিছু খুলে বলে যে একবার ইংরেজ দল আমাদের পনি সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছিল, যার ফলে আমি আমার স্ত্রীকে বাঁচাতে এবং সন্তানকে বাঁচাতে আমি সেই ইংরেজ সৈন্যকে হত্যা করেছিলাম। তবে ক্যাপ্টেন স্পষ্টই বুঝতে পারে এটি জাস্ট আত্মরক্ষার জন্য, আর এছাড়া কিছুই করার ছিল না। যাই হোক, সকালে তারা আবারও রওনা দেয়।
তবে এক পর্যায়ে বুঝতে পারে তাদেরকে আলাদা আলাদা হয়ে খুঁজতে হবে, তা না হলে ফিটজকে হাতছাড়া করে ফেলার সম্ভাবনা রয়েছে। তাই তারা এখন আলাদা হয়ে আগাতে থাকে। কিন্তু মূলত যেদিকে ক্যাপ্টেন যাচ্ছে সেদিকেই সেই ফিটজ ছিল, আর ফিটজ এখানে লুকিয়েছিল। সে হঠাৎ পাথরের আড়াল থেকে বের হয়ে আসে এবং ক্যাপ্টেনের কিছু বুঝে ওঠার আগেই তাকে গুলি করে তাকে মেরে ফেলে। তবে এই আওয়াজ এখন গ্লাসও দূর থেকে শুনতে পায়। সে তার ঘোড়া ঘুরিয়ে সেদিকে আগাতে থাকে এবং সে এসে ক্যাপ্টেনের ডেড বডি দেখতে পায়। এখানে শুধু ক্যাপ্টেনের ডেড বডি ছিল না, দেখা যায় ক্যাপ্টেনের মাথার কিছুটা চামড়া নেই। ফিটজ ক্যাপ্টেনের মাথার চামড়া কিছুটা ছাড়িয়ে নিয়ে গিয়েছে। এর একটি কারণ রয়েছে। একবার ফিটজ এক আদিবাসী গ্রুপে ধরা পড়েছিল, আর তারা অত্যন্ত নিষ্ঠুর ছিল। তারা জীবিত অবস্থায় ফিটজের মাথা থেকে কিছুটা চামড়া ছাড়িয়ে নিয়েছিল, যার ফলে সেখান থেকে সে সকল আদিবাসীকে ঘৃণা করতে শুরু করে এবং এ কারণেই সে গ্লাসকেও ঘৃণা করত। আর সে ক্যাপ্টেনের উপর এতটাই রেগেছিল যে তার প্রতিশোধ সে তার উপরে নিয়েছে। আর যাই হোক, গ্লাস এখানে দুটি ঘোড়ার একটিতে ক্যাপ্টেনের ডেড বডি নিয়ে নেয় এবং সামনেরটিতে সে বসে ফিটজকে খুঁজতে আগাতে থাকে। তবে ফিটজ এবারও চালাকি করে। সে জানত গ্লাস তাকে মারতে আসবে, আর এবারও সে লুকিয়ে গুলি করে এবং ঘোড়ার উপর থেকে গ্লাসের বডি লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফিটজ তার কাছে চলে আসে, কিন্তু আসামাত্র সে অবাক হয়ে যায়। দেখতে পায় এটি মূলত মৃত ক্যাপ্টেনের বডি, আর এর মধ্যে ডালপালা দিয়ে মোটামুটি সোজা করে বসিয়ে রাখা হয়েছিল। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পিছনের ঘোড়াতে ক্যাপ্টেনের ডেড বডি সেজে যে ছিল সেই ছিল গ্লাস, আর সে এখন গুলি করে। তবে গুলিটি ফিটজের বুকে না লেগে তার কাঁধে লাগে এবং এই অবস্থায় সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। গ্লাসও তাকে তাড়া করে এবং এক পর্যায়ে তাদের মধ্যে দুর্ধর্ষ ফাইট হয়। তবে এখানে ফিটজ কোনোভাবেই গ্লাসের সঙ্গে পেরে উঠতে পারে না। তবে গ্লাস তার উপর এতটাই রেগেছিল যে সরাসরি সে তাকে প্রাণে মারে না। প্রথমে তার 2 আঙুল উড়িয়ে দেয়, তারপর তার পায়ে একে একে কোপ দিতে থাকে। ফিটজের এখন আর তার বিরুদ্ধে কিছুই করার ছিল না। তবে এরই মধ্যে দেখা যায় রিদের একটি গ্রুপ তাদের দিকেই এগিয়ে আসছে। গ্লাস এখন ফিটজকে রিদের হাতে তুলে দেয়, আর রি দল এখানে ফিটজকে নৃশংসভাবে মেরে ফেলে। তবে তারা এখানে গ্লাসকে মারে না, কারণ আমরা দেখতে পাই গ্লাস যেই মেয়েকে ফরাসিদের থেকে বাঁচিয়েছিল সেই হচ্ছে এই রি লিডারের মেয়ে। অতএব নিশ্চয়ই সেই মেয়ে তার বাবাকে বলেছে যে গ্লাসই তার জীবন বাঁচিয়েছে। যাই হোক, ফিটজের ডেড বডি নদীতে ভাসিয়ে দেয়া হয় এবং রিদের দল সেখান থেকে চলে যায়, আর আহত গ্লাস সেখানেই পড়ে থাকে। আর এরই মধ্যে সেখানকার পরিবেশ আরও খারাপ হতে থাকে। এরই মধ্যে সে একটি ভীষণ দেখতে পায় যেখানে তার ওয়াইফ তাকে ডাকছে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ।